প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৯ শেষ অংশ লেখনীতে জান্নাত নুসরাত। রেস্টুরেন্টের টেবিলের উপরে নিজের এক হাতে থাকা সেনেলের ব্যাগটা ছুঁড়ে মারল নুসরাত। রাগে তার শরীর দপদপ করে জ্বলছে। কত বড় সাহস তাকে এই নুসরাতকে নিয়ে টিচ করে ওইসব ১৮-১৯ বছরের চ্যাংড়া পোলাপান। রাগে চেয়ারের উপর ২ পা তুলে হাঁটুর উপর মুখ রেখে বসে থাকে সে। তখনই একজন স্টাফ এসে নুসরাতের উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাম পা নিয়ে বসুন, এখানে একটু পরে একজন রাজনৈতিক নেতা আসবেন। নুসরাতের খিচে থাকা এতক্ষণের মেজাজ এই স্টাফ এসে আরও খিচিয়ে দিল। দাঁতের দাঁত চেপে কিরমির করে বলে উঠল, তো ওই বেটা রাজনৈতিক নেতা কি আমার সম্বন্ধ দেখতে আসছে যে আমি পা নামিয়ে বসবো? এইসব বালের নেতার কাজ কি এখানে? তারা মানব সেবা না করে রেস্টুরেন্টে কি করতে আসছে? স্টাফ বাকরুদ্ধ হয়ে গেল। চোখ গোল গোল করে নুসরাতের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ছেলে স্টাফটির এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে নুসরাত ঠোঁটে জোর করে হাসি এনে ঠোঁট চোখা করে ন্যাকা কণ্ঠে বলে ওঠে, ও ও আপনারও এখানে কি আমাকে এখানে পছন্দ হয়েছে? আপনিও কি আমার বাসায় সম্বন্ধ পাঠাতে চাইছেন? এর পরপরে রাগে কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? আমার মুখে কি মধু লাগানো আছে নাকি ফুল ফুটেছে যে হাঁ করে তাকিয়ে তাকিয়ে গিলে খাচ্ছেন? যান, আপনার নেতা না ফেতা আসছে, ওনাকে গিয়ে স্বাগত জানান। স্টাফ নড়তে ভুলে গিয়েছে। স্টাফকে সরতে না দেখে নুসরাত ২ হাত মুখের সামনে রেখে জোর করে বলে, দয়া করে আপনার এই তোবরা নিয়ে এখান থেকে সরে যান ভাই, নিজের কাজে যান। স্টাফ মুখ কালো করে চলে গেল। এর মধ্যে সৌরভী বলে উঠল, তুই বেচারার উপর নিজের রাগ দেখাচ্ছিস কেন? বেচারা কি করেছে তোর সাথে? শুধু বলছে পা নামিয়ে বসার জন্য, আর তুই কত কি শুনিয়ে দিলি। আর এত রাগের কিছুই নেই নুসরাত, তুই ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো মেরেছিস। এই মোটা ব্যাগ। নুসরাতের ব্যাগ হাতে নিতেই সৌরভীর বেগ পোহাতে হলো। তীক্ষ্ণ চোখে ব্যাগের দিকে তাকিয়ে থেকে রগরগে কণ্ঠে বলে উঠল, এই মটকা ব্যাগ দিয়ে ছেলেগুলোকে পিটিয়ে এসেছিস, তারপরে তোর এখনো রাগ দেখানো কি জায়েজ? একদমই জায়েজ না। নুসরাত দন্ত কপাটি ঠোঁটের নিচে চেপে হিসিয়ে বলে, তো বলবে কেন পা নামিয়ে বসার জন্য? ওই বেটা বালের নেতা কি আমায় দেখতে আসছে নাকি আমায় হাঙ্গা করতে আসছে যে আমি পা নামিয়ে সুশীল শ্রদ্ধাশীল নির্মল নিষ্পাপ হয়ে বসবো? প্রয়োজন হলে টেবিলের উপর আমি ঠ্যাং তুলে বসবো। আর ওই নেতার যদি এতই সমস্যা হয় তাহলে ওর মুখের উপর আমি ঠ্যাং তুলে রাখবো। নুসরাত দম নিল একটু, শ্বাস ফেলে বলল, আমি যেমন আমি সেরকম করেই বসবো। এতে কারো কোনো সমস্যা থাকলে সে এখান থেকে যেতে পারে। আমি বলিনি আমার সামনে এসে হি হা হু বলে আমার ভুল দেখিয়ে দেওয়ার জন্য। নুসরাত নিজের মুখের বিকৃতি ঘটিয়ে সৌরভীর মতো করল। সৌরভীর চোখ পাকিয়ে তেজ কণ্ঠে বলল, নুসরাত তুই এবার লিমিট ক্রস করছিস। সৌরভীর কণ্ঠ নিচে নামিয়ে কর্মর করে বলল, আর ওই বেটা নেতা তোর গালি শুনতেছে তোর পিছে দাঁড়িয়ে। নুসরাত নিজের ভেতরে দপদপ করা রাগগুলো নিজের ভেতরে চাপা দিয়ে বলল, আমি কখন লিমিটের ভিতর ছিলাম সৌরভী আপা? আর যার যা শোনার শুনুক, আমি তো বলবই। পেছনে দাঁড়িয়ে থাকা সাদা পাঞ্জাবি পরা লোকটা নিষ্প্রাণ চোখে নুসরাতের দিকে তাকিয়ে কোনার দিকের একটা সিটে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, ইন্টারেস্টিং। অতঃপর নিজের পাশে দাঁড়ানো ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, খোঁজ নাও মেয়েটার। ছেলেটা মৃদুস্বরে বলে উঠল, জি ভাই। নুসরাত রাগ আর বিরক্তি নিয়ে পাগলের মতো দাঁত কেলাচ্ছে। এবার সৌরভী রয়েছে জিজ্ঞেস করল, তোর ব্যাগে কি? নুসরাত নিরুদ্বেগ। তার ভেতরে কোনো প্রকার উদ্বেগ স্পৃহা দেখা গেল না প্রশ্নের উত্তর দেওয়ার। সৌরভী নুসরাতের মনোভাব টের পেতেই বলল, একদম এড়িয়ে যাবি না আমার প্রশ্ন। নুসরাত নির্লিপ্ত কণ্ঠে বলল, তুই যা বুঝেছিস ওইটাই ব্যাগে। সৌরভী নিজের হাত দিয়ে ঠোঁট চেপে ধরে। নুসরাতের দিকে চোখ বড় বড় করে অবলোকন করে প্রশস্ত চোখে তাকিয়ে সতর্ক বলেন নুসরাতের শোনার মতো, চেঁচাই, কুত্তি তুই কি করেছিস? তুই পাথর দিয়ে পিটিয়ে এসেছিস ছেলেগুলোকে, আর তারপরে এত রাগ করছিস। এর জন্যই তো বলি ছেলেগুলোর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তুই ব্যাগে পাথর রেখেছিস কখন? নুসরাত নির্বিকার কণ্ঠে প্রশ্নের উত্তর দেয়। উত্তরে কোনো দ্বিধা নেই, নেই কোনো অনুশোচনা। বাড়ি থেকে আসার সময় বাগান থেকে তুলে নিয়ে আসছি। আমার 6 সেন্স আমাকে হুঁশিয়ারি করেছিল বাড়িতে থাকতে। এরকম বাচ্চা লাফাঙ্গা পোলাপান দু একটার সাথে দেখা হবে এখানে এসে, তাই তুই পাথর দিয়ে পেটাবি?
আর বারবার যে বাচ্চা বলছিস, ওই ছেলেগুলোর বয়স 18-19 তো হবেই। নুসরাত টেবিলের উপর 2 পা তুলে আবারও নামিয়ে নেয় সৌরভীর মোটা মোটা করে পাকানো চোখ দেখে। কর্কশ কণ্ঠে বলে, তো ওই ছেলে পুলে তো বাচ্চাই। তোর বয়স কত যে ওদেরকে বাচ্চা বলছিস? সৌরভী নিরেট কণ্ঠে জানতে চায়। নুসরাত কপালে ভাঁজ ফেলে গর্বের সাথে বুক ফুলিয়ে বীরের মতো করে বলে ওঠে, আমার বয়স 19। তাহলে তুইও তো বাচ্চা। সৌরভীর এমন কথায় নুসরাতের মুখ বন্ধ হয়ে যায়। নুসরাতকে কথা বলতে না দেখে সৌরভী একটু হাসবে, তার আগেই নুসরাত বলে ওঠে, ওইগুলা বাচ্চা পোলাপান, আর আমি নুসরাত, একজন 19 বছর বয়সী বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক কন্যা। সৌরভী শক্ত করে শ্বাস ফেলে হতবিহ্বল চেহারা বানিয়ে ফেলে। আড়ষ্ট গলায় বলল, কথার বেলায় কেউ তোকে হারাতে পারবে না নুসরাত, তুই একটা চিজ। নুসরাত পা নামিয়ে না বসায় আরও একজন স্টাফ আসলো নুসরাতের দিকে। এসে মৃদু কণ্ঠে অত্যন্ত বিনয়ের সাথে কিছু বলবে তার পূর্বেই নুসরাত নিজেই মুচকি হেসে ঠোঁট ঝুলিয়ে বলে, ভাইয়া, ওই ভাইয়াটাকে একটা সরি বলে দেবেন। আসলে আমি এইভাবে রিয়েক্ট করতে চাইনি, কিন্তু কিভাবে হয়ে গিয়েছে। ম্যাম, এবার প্লিজ পা নামিয়ে বসেন। অনেক চিৎকার করেছেন, উনি আমাদের অতিথি, প্লিজ একটু তো শালীনতা বজায় রেখে কথা বলুন। শেষ। নুসরাত এক নিমেষে চটে গেল। রাগে কণ্ঠে সৌরভীকে বলল, আর এখানে খাবোই না, এরা আমার মুড দফারফা করে দিল। নুসরাত রেস্টুরেন্টের বাহিরে খড়খড়ে আলোর দিকে তাকিয়ে চোখ খিচিয়ে ধূপধাপ পায়ে বের হতে নেবে, ধাক্কা খেলো কারো গায়ের সাথে। আকস্মিক ধাক্কাটা লাগায় কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে নুসরাত পাশ কাটিয়ে নীরব ভঙ্গিতে চলে যেতে নেবে। পেছন থেকে কেউ অত্যন্ত বিরক্তি নিয়ে বলল, কাউকে ধাক্কা দিলে সরি বলতে হয়, এইটুকু ন্যূনতম ম্যানার্স নেই আপনার মধ্যে? নুসরাতের পা থেমে গেল দরজার সামনে। মাথা কাত করে পেছনে তাকাতেই আবারও সেই আগের মতো। প্রথমে চোখাচোখি হয়ে গেল লম্বা পাপড়ি দিয়ে ঘেরা কালো মনির চোখের সাথে, যেগুলো বিরক্তি, রাগে, বিতৃষ্ণা ও অন্য কিছুর কারণে জ্বলজ্বল করছে। নুসরাতের অবয়ব আবারও দেখতে আরও সে বিরক্তিতে মেজাজ চড়ে গেল। ঠোঁট কুঁচকে বলল, আপনি? নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাই, অন্য কাউকে আশা করেছিলেন? নুসরাতের কথার মধ্যে অদৃশ্য ব্যগ্রতা টের পায় আরশ। শব্দ করে শ্বাস ফেলে ডান হাত দিয়ে নিজের কপালে ম্যাসেজ করতে করতে বলল, আপনার মতো বেয়াদব মহিলাকে তো মোটেও আশা করছিলাম না। নুসরাত তেরছা চোখে শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরশকে অবলোকন করে ঠোঁট টিপে কিছু বলতে নেবে সৌরভী টেনে নিয়ে চলে যায় সামনের দিকে। মোলায়েম কণ্ঠে বলে, বোন, আর ঝগড়া করিস না। এইবার ঝগড়া করলে এই নিয়ে 5 বার আজ ঝগড়া করে ফেলবি। নুসরাত কথা বাড়ালো না। তার নিজেরও একঘেয়েমি লাগছে সবকিছু, কোনো কিছু ভাল লাগছে না। ইচ্ছে করছে ছুটে বাড়ি ফিরে যাওয়ার। সৌরভী দরজা ঠেলে বাহিরে বের হতে নেমে পেছন থেকে আরশ ডেকে উঠল নুসরাতকে, শুনুন। নুসরাত ঘাড় ফেরায় পেছনে, আরশের সাথে চোকাচোকি হয়। আরশ নিষ্প্রাণ চোখের সামনের দিকে তাকিয়ে থাকে, শব্দের কোনো প্রকার হেরফের না করে তীক্ষ্ণতা নিয়ে জানতে চায়, বিবাহিত? আরশের প্রশ্ন নুসরাতের মেজাজে ঘি ঢালার মতো ছিল। কিয়ৎকাল আগের কিছুটা শান্ত হওয়া মেজাজ দপদপিয়ে চড়ে গেল মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে। রাগে ফোঁস করতে করতে মুখ দিয়ে যা বের হয়ে আসলো তাই বলে দিল, তো কন হেবে ছালা, তোকে আমি বলতে যাব আমি বিবাহিত নাকি আমি অবিবাহিত? নুসরাত রাগে হিস হিস করে বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। চোখে মুখে ক্ষোভ ফুটে উঠছে তার স্পষ্ট। এই লোকের সাথে দেখা হওয়ার পর থেকে জিজ্ঞেস করতেছে বিবাহিত নাকি অবিবাহিত। সে বিবাহিত হলে হবে, এই বেটার সমস্যা কি? তাকে বিয়ে করবে নাকি যে এভাবে হাত পাও ধরে পেছনে পড়ে আছে জানার জন্য বিবাহিত নাকি অবিবাহিত? আচ্ছা মতো আরশকে ধুয়ে দেওয়ার শখ থাকলেও নিজের শখকে অপূর্ণ রেখে বাইরে বের হয়ে আসলো রেস্টুরেন্টের থেকে নুসরাত। কিন্তু পরের বার ওই বেটা এইসব আজগুবি প্রশ্ন জিজ্ঞেস করলে সে একদম ছাড়বে না, এক চুলও না। আরশ পেছন থেকে চেয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। সে স্তব্ধ, হতবিহ্বল কণ্ঠে মাহাদেবের কাছে জানতে চাইল, মেয়েটা তুই তুকারি করে চলে গেল? মাহাদি 2 পাশে মাথা নাড়িয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, না, তোর সাথে আপনি আজ্ঞা করে গিয়েছে মেয়েটা। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল আরশ। হাতের শিরাগুলো ফুলে ফেপে উঠল নিমেষেই। দাঁতে দাঁত চেপে কড়মড় করে নিজ মনে আওড়ায়, বেয়াদব। এইসব অভদ্র মেয়েদের ধরে ঠিক সময়ে বাপ চাচা 2-4টা থাপ্পড় দিলে এরকম বেয়াদব হতো না।
অসভ্য, অশালীন, ম্যানার্সহীন, আরেকবার সামনে পড়লে থাপড়ে ম্যানার্স শিখাবো। রিঙ্কি, পিঙ্কি, ঝুমুর আর নেহার মেসেজ ভাসছে ওয়ালপেপারে। ইরহাম হোয়াটসঅ্যাপে ঢুকতেই সর্বপ্রথম দেখল ঝুমুর লিখেছে, ইরহাম মাই বয়, আমার 10,000 টাকা লাগবে, তুমি কি আমায় দিতে পারবে? ইরহাম ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হাসে, ঠোঁট টিপে বিড়বিড়ায়, আমি ইরহাম সাহেবের কাছ থেকে টাকা চাই এই মেয়ে। নে, তোকে একটা ব্লক দিলাম। এখন থেকে তোর মতো মুরগির সাথে আমার সম্পর্ক শেষ। তুই থাক আমার ব্লক লিস্টে। এবার নেহার ইনবক্সে ঢুকতেই মেসেজ দেখল, ইরহাম, আমি তোমার সাথে দেখা করতে চাই, কোনো বাহানা নয় কিন্তু। ইরহাম চোখ মুখ উল্টে নিল, বিশ্রী হেসে আওড়ায়, নেকার গোষ্ঠী, একটা মানুষ কিভাবে এত নেকা হয়, ছ্যা ছ্যা। মেসেজের রিপ্লাই দিল, আজ বিকেল 3টার সময় ব্ল্যাক উইন্ডস রেস্টুরেন্টে আসবো আমি, সময় মতো চলে এসো। রিঙ্কি, পিঙ্কি একই মেসেজ করেছে, তারা দেখা করতে চায় ইরহামের সাথে। ইরহাম রিঙ্কিকে রিপ্লাই দেয়, রিঙ্কি, তুমি বিকাল 3:40 ব্ল্যাক উইন্ডস রেস্টুরেন্টে এসো। পিঙ্কিকে বলল 4টায় আসার জন্য। ব্ল্যাক উইন্ডস রেস্টুরেন্ট, বিকাল 3টা। নিজাম শিকদার এসেছেন দুপুরের খাবার খাওয়ার জন্য ব্ল্যাক উইন্ডস রেস্টুরেন্টে। সৌরভী বাড়িতে না থাকার জন্য নিজাম শিকদার আজকাল রেস্টুরেন্টেই খাবার খাচ্ছে। খাবার অর্ডার দিয়ে বসেছিলেন খাবার আসার অপেক্ষায়। আশপাশে নিজের চোখ বুলিয়ে রেস্টুরেন্টের আউটডোরের প্ল্যান্টগুলো দেখছিলেন। এর মধ্যেই দেখলেন ইরহামকে রেস্টুরেন্টে প্রবেশ করতে। নিজাম শিকদার মুখের বিকৃতি ঘটিয়ে নিজের টেবিলের দিক থেকে চোখ ফিরিয়ে নিলেন। সৈয়দ বাড়ির মধ্যে এই ছেলে, তার ওই বেটা ছেলে বন্ধু, আর মিচকে শয়তানের মতো হাসাহাসি মুখ বানিয়ে ঘুরে এদের সাথে আরেকটা জিন, এই 3টা নমুনাকে তার মোটেও পছন্দ হয় না। এর মধ্যে ইরহাম এসে বসল নিজাম শিকদারের ঠিক বিপরীত সিটে। সে খেয়াল করেনি রেস্টুরেন্টে বসে থাকা নিজাম শিকদারকে। নিজাম শিকদার মেনু কার্ড দিয়ে নিজের মুখের একপাশ ঢেকে নিলেন। এই ছাগলটার সাথে কথা বলার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা তার নেই। এর হাসি দেখলেই তার গা পিত্তে জ্বলে ওঠে, কিরকম বদমাস ছেলেদের মতো হাসে। তাই ইরহামের সাথে কোনো বাক্য আলাপ না করে মেনু কার্ড দিয়ে মুখ ঢাকলেন। কিন্তু ঠিকই চোরা চোখে চেয়ে রইলেন ইরহামের দিকে, সন্তর্পণে নজর রাখলেন বিপরীত সিটে। অর্ডার দেওয়া খাবারগুলো আসতে ধীরে ধীরে খাওয়া শুরু করলেন নিজাম শিকদার। খাবার মুখে পুরে অপরদিকে তাকাতেই মুখ থেকে বের হয়ে ছিটকে আসলো খাবারগুলো। এক হাত দিয়ে নিজের চোখ ঢেকে নিলেন, দুই পাশে মাথা নাড়াতে নাড়াতে বিড়বিড় করলেন, খারাপ যোগ, আজকালকার ছেলে মেয়েগুলো উচ্ছেনে গিয়েছে, আর এই ছেলে আর ওই মেয়ে তো উচ্ছেনে যাওয়ার উপরের পার করে ফেলেছে। খাবার খাওয়া শেষ হওয়ার পর দেখলেন 3:30, মুখ টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে বিপরীত দিকে চোখ বোলাতেই দেখলেন মেয়েটা চলে যাচ্ছে। সুস্থির নিঃশ্বাস ফেলে নিজেও বাড়ি যাওয়ার জন্য বিল পে করে রওনা হবেন, এমন সময় দেখলেন ইরহাম আবারও হেসে হেসে এগিয়ে গিয়েছে আরও একটা মেয়ের কাছে। মেয়েটাকে জড়িয়ে ধরেছে, ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। মেয়েটার কোমর জড়িয়ে নিয়ে এসে সিটে বসে পড়ল। নিজাম শিকদারের অক্ষিযুগল প্রশস্ত হলো। নিচু স্বরে রেস্টুরেন্টের স্টাফকে ডেকে আরও 1 কাপ কফি অর্ডার করলো। ধীরে ধীরে কফি খেতে খেতে ইরহামের সকল কাণ্ড কারখানা লক্ষ্য করতে থাকলেন। 30 মিনিট অতিবাহিত হওয়ার পর এই মেয়েও চলে গেল। এবার আসলো আরেকটা মেয়ে। নিজাম শিকদারের চোখ এবার অক্ষি কোঠর থেকে বের হয়ে আসলো। নির্বাক চোখে তাকিয়ে রইলেন ভদ্রলোক। এই মেয়েটা ঠিক 30 মিনিট পর চলে গেল। এরপর লম্বা দেখতে আরও একটা মেয়ে এসে উপস্থিত হলো রেস্টুরেন্টে। একইভাবে সেই মেয়ের সাথেও ঘষাঘষি ঢলাঢলি করলো ইরহাম। নিজাম শিকদার এবার চেতনা হারানোর জোগাড়। এই মেয়েটা 4:30 চলে গেল। নিজাম শিকদারের হঠাৎ টনক নড়ল। ইরহামের এসব কাণ্ড কারখানা ভিডিও করার কথা তিনি ভুলেই গিয়েছেন। আজ এই বেটার সব ভিডিও করে রাখলে এর বড় চাচাকে দেখানো যেত। নিজাম শিকদার নিজের বোকামিতে দীর্ঘশ্বাস ফেলেন। রেস্টুরেন্টের বিল পে করে বের হতেই প্রশংসা করলেন ইশরাতের। এই মেয়েটা ছাড়া সৈয়দ বাড়ির আর একটা বাচ্চাও ভালো হয়নি। সাথে নিজের তারিফ করলেন এত ভালো মেয়েটাকে পছন্দ করার জন্য। নিজাম শিকদার, তোমার পছন্দের তারিফ করতে হয়। এই বেটা ইরহাম পিচ্চি শয়তান আর ওই বেটি নুসরাত, এই 3 বাচ্চা এক একটা নমুনা সৈয়দ বাড়ির। অস্তিম রবির আলো পশ্চিম আকাশে লালাপ আভা সৃষ্টি করেছে।
পৃথিবী তার দীপ্তিতে লাল রঙের হয়ে আছে। পার্কের একপাশে ছোটখাটো ঝোপের আড়ালে লুকিয়ে আছেন সুফিয়া খাতুন আর নাসির সাহেব। নাসির সাহেব বুঝলেন না এই ঝোপের পেছনে লুকিয়ে থাকার মানেটা কি। তারা তো দেখতে এসেছে পাত্রকে এই ঝোপের আড়ালে তাদের সাথে দেখা করতে আসবে নাকি। নাসির সাহেবের চিন্তায় ব্যাঘাত ঘটল সুচারু কিছুর কামড় পায়ে উপলব্ধি করে। কামড় মারা জায়গায় জ্বলন অনুভব হতেই হাত দ্বারা পায়ের আঙুল বোলান। অতঃপর হাতের মধ্যে মশার কামড় অনুভূত হতেই ঠাস করে নিজের হাতের উপর থাপ্পড় মারেন। চোখ মুখ খিচিয়ে বসে রইলেন। সুফিয়া খাতুনের কথা অনুসারে সেই হ্যান্ডসাম জিম করা বডি, উঁচু লম্বা কম বয়সী এবং ধনী ছেলেটির অপেক্ষায়। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 5:35 এসে হাজির হলো ছেলেটা। সুফিয়া খাতুন নিচু স্বরে বললেন, ছেলে এসেছে। নাসির সাহেব আশপাশে চোখ বোলালেন ছেলেকে দেখার জন্য। কোথাও কোনো ছেলে তার দৃষ্টি সীমানায় না পড়ায় অবাক কণ্ঠে জানতে চাইলেন, পাত্র কোথায়? ফুপি ছেলে কোথায়? আরে তুই ছেলে দেখতে পাচ্ছিস না? ওই যে সামনের বেঞ্চিতে বসা। সুফি খাতুন ফিসফিস করে নাসির সাহেবের কানের কাছে কথাটা বললেন। নাসির সাহেব বুঝতে পেলেন না সুফি খাতুনের এত ফিসফিস করে কথা বলার মানে কি। সেদিকে মাথা না ঘুমিয়ে আবারও ছেলে খুঁজতে ব্যস্ত হলেন নাসির সাহেব। সামনের বেঞ্চে সুফি খাতুনের কথা অনুসারে কোনো ছেলে বসা দেখলেন না। তাই আবারও জানতে চাইলেন, ফুপি ছেলে কোথায়? একটু হাত দিয়ে তাক করে দেখাও। সুফি খাতুন বরাবর হাত তুলে নিয়ে সামনে বেঞ্চে থাকা লোকটিকে দেখালো, ওই যে পাত্র, বল ইশরাতের সাথে দারুণ মানাবে না? নাসির সাহেব পাত্রকে দেখে মুখ হা করে নিলেন, যেখানে অনায়াসে এক ঝাঁক মাছি ঢুকে যেতে পারে। সুফি খাতুন প্রশস্ত হেসে চেঁচিয়ে বললেন, দেখ নাসির, আমি বলছিলাম না তোর মুখ হা হয়ে যাবে এই হ্যান্ডসাম ছেলে দেখে? কেমন লাগলো তোর কাছে ছেলেকে? নাসির সাহেব একটাও কথার উত্তর না দিয়ে হতবিহ্বল কণ্ঠে জানতে চান সুফি খাতুনের কাছে, এই ছেলে? সুফি খাতুন উপর নিচ মাথা নাড়ালেন হ্যাঁ ভঙ্গিতে। নাসির সাহেব আবারও জানতে চান, এই তোমার কম বয়সী ছেলে? এবার সুফি খাতুন উৎকণ্ঠিত চেহারা নিয়ে খুশিতে ঢল নামা কণ্ঠে বললেন, হ্যাঁ। নাসির সাহেবের মেজাজ ধীরে ধীরে চড়তে শুরু করলো। ভেতরে ভেতরে রাগে ফুঁসে উঠলেন। তবু উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞেস করলেন, এই বয়স্ক লোককে তোমার কাছে ছেলে মনে হচ্ছে ফুপি? সুফি খাতুন উত্তর খুঁজে পেলেন না নাসিরের ছ্যাদ করে ওঠার মানে কি। ছেলেটার তো বয়স কম, সামনে দুটো দাঁত পড়ে গেলেও তো লোকটাকে দেখতে কত মায়াবী লাগে, একদম সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের মতো। তাই নিজের মনের ভাব মুখে প্রকাশ করে বললেন, বয়স তো বেশি না নাসির, বড় জোর 80 কি 81 হবে। এ আর এমন কি বয়স, উনি তো ছেলেই, তুই চাইলে তো বাচ্চা ছেলেও বলতে পারিস। কথা শেষ করে নাসির সাহেবের দিকে হাসি হাসি মুখ করে চেয়ে জিজ্ঞেস করলেন, ইশরাতের সাথে দারুণ মানাবে না? সুফি খাতুন নির্বিকার কণ্ঠে বলা কথা শুনে নাসির সাহেব নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছেন। এটা নাকি কোনো বয়স না, তার 21 বছরের মেয়েটার জন্য এই মহিলা 80 বছরের লোককে পছন্দ করেছে, তার মেয়ের সাথে এই লোকটা কি যায়? সুফি খাতুন নাসির সাহেবের কথা বলতে না দেখে বিগলিত কণ্ঠে বললেন, তোর পছন্দ হয়েছে নাসির, তাহলে সবকিছুর কথাবার্তা বলে সামনে আগাই। কথা শেষ হওয়ার আগেই ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলেন নাসির সাহেব। তারপরে ধূপধাপ শব্দ তুলে রাগে হিস হিস করতে করতে এক মুহূর্ত বিলম্ব না করে বের হয়ে গেলেন পার্ক থেকে। সুফি খাতুন নাসিরের আকস্মিক রাগ করে চলে যাওয়া দেখে বোকা বনে গেলেন, তাই নিজেও ঝোপের আড়াল থেকে বের হয়ে নাসির বলে তার পিছু গেলেন। নাসির সাহেব সুফি খাতুনের এত পিছু ডাকের কোনো উত্তর দিলেন না, ফায়ার হয়ে চলে গেলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। দূরের বেঞ্চে বসে থাকা নিজাম শিকদার লক্ষ্য করলেন আর চোখে ঝোপের ভেতর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে নাসির সাহেবের পেছনে যাওয়া সুফি খাতুনকে। ঝোপের আড়ালে লুকিয়ে ফুপি আর ভাতিজা কি করছিলেন তার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হলেন। এই বাড়ির যেমন অদ্ভুত, এই বাড়ির মানুষগুলো তার থেকে বেশি অদ্ভুত।